এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। তার ইচ্ছে করছে তার নীল সাদা পরীকে চিৎকার করে বলতে, ভালোবাসি ভালোবাসি। কংলাক পাহাড়ে পাহাড়িদের দোকান রয়েছে, সেখান থেকে স্বপ্ন সবার জন্য চা নিয়ে আসে। 1 কাপ চা 10 টাকা এখানে। কংলাক পাহাড়ের বেঞ্চে বসে চা খাওয়ার অনুভূতি অন্যরকম। সবাই মিলে চা, পাহাড়িদের কলা কমলা খেয়ে গলা ভিজায়। পাহাড়ের চূড়ো তখন হালকা কুয়াশায় আচ্ছন্ন। শীতের শেষ বিকেল পেরিয়ে পশ্চিমের আকাশ বিদায় সিংহ সূর্যদেবতা তখন পাহাড়ের কোলে হেলে পড়েছে মাত্র। সূর্যের সোনালি রঙে মোড়ানো সবুজ পাহাড় দিন শেষে আর শুরুতে এ রং যেন পুরো পাহাড়কে সোনায় মুড়িয়ে রাখে। অদূর সীমান্তে ঠাঁই দাঁড়িয়ে আছে ভারতের মিজোরাম রাজ্যের ব্লু মাউন্টেনগুলো। এত সুন্দরভাবে সূর্যাস্ত এখানে হয় তা নীলের কল্পনার বাহিরে ছিল। সূর্যের সোনালি কিরণ যেন তার গায়ে উপচে পড়ছে, সোনালি কিরণ যেন তাকে বরণ করছে। তার এখন সবুজ পাহাড়, নীল আকাশের সাদা মেঘ এসব নিয়ে কবিতা আবৃত্তি করতে মন চাচ্ছে। যে বলা সে কাজ, খুব জোরে জোরে সে কবিতা আবৃত্তি করছে। সবাই করতালি শব্দে নীল পেছনে ফিরে। ধূসর হাত তালি দিয়ে দিয়ে এসে বলে, বাহ, তুমি খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারো। সবাই মিলে হোটেলে যায় রাতের খাবার খাওয়ার জন্য। রাতের খাবার ছিল বাঁশকোড়ল সবজি, ব্যাম্বু চিকেন, লইট্টা ফ্রাই, হাঁসের মাংস ইত্যাদি। খাবার খাওয়ার পর সবাই মিলে সাজেকের শুনশান রাস্তায় হেঁটে যায়। চাঁদের আলো মুগ্ধতা ছড়িয়ে আছে সাজেকে। তাকিয়ে আছে তারা চাঁদের দিকে। কতটা শান্ত করে দিয়েছে তাদের মন, এই মুগ্ধতা তাদের চোখের কোণ ভিজিয়ে দেবে। কি জানি কি মন্ত্র দিয়া জাদু করিল সোনা বন্দে, সোনা বন্দে আমারে পাগল করিল, সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইল। এই গানটায় মাউথ অর্গানের সুরে বাজছে। নীল উইন্ডোর পাশে দাঁড়িয়ে রাতের আকাশ দেখছিল। হঠাৎ করে মাউথ অর্গানের গানটার সুর শুনতে পায়। গানের সুরে যেন তাকে ডাকছে বারবার। মনে হচ্ছে এই সুরে পাগল করে দিচ্ছে তাকে। কি আছে এই সুরটায়, তাকে কেন এত টানে? সে কি এই সুরওয়ালা এত মনোমুগ্ধকর সুরের প্রেমে পড়েছে? হয়তো পড়েছে, না হলে কেন তার মনের ভেতরে এত আনচান আনচান করছে? আর দেরি করা যাবে না, তাহলে কালকের মতো আবার সে সুরওয়ালাকে মিস করবে। সুরওয়ালাকে খুঁজতে সে বের হয়ে যায়। তাকে বের হতে দেখে প্রাচ্য পেছন থেকে অনেকবার ডাকে, কিন্তু সে যে এত সুরের প্রেমে মগ্ন ছিল, প্রাচ্যর ডাক তার কান অবধি পৌঁছায়নি। প্রাচ্য রুমে তৃণ আসে প্রাচ্যর পাওয়ার ব্যাংকটা নেওয়ার জন্য। সে রুমে এসে দেখে প্রাচ্য মাত্র গোসল করে বের হয়েছে। ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে আয়নার সামনে যায়। প্রাচ্য আয়নার ভেতরে তৃণ দেখে তার দিকে ফিরে বলে, এত রাতে তুই আমার রুমে কেন? তৃণ কোনো কথা না বলে প্রাচ্যর দিকে এগিয়ে যায়। প্রাচ্য ভেজা চুল থেকে পানি পড়ছে টুপটুপ করে। নিজের হাত বাড়িয়ে দিয়ে সে পানি নিজের হাতে নিচ্ছে। তা দেখে প্রাচ্য বলে ওঠে, করছিস কি তুই? তৃণ হুশ করে একটা শব্দ করে প্রাচ্যের ঠোঁটে তর্জনী আঙুল রাখে। সাথে সাথে প্রাচ্যর সর্ব অঙ্গ কেঁপে ওঠে। হাতের থেকে তোয়ালে পড়ে যায়, তার পিঠ আয়নায় ঢেকে যায়। তৃণ এক হাত আয়নায় রেখে আরেক হাত প্রাচ্যর চুলের পানি নিয়ে খেলা করছে। সে এত রাতে গোসল করলে কেন? তার এত কাছে তৃণ যেন তার হার্টবিট বন্ধ হয়ে যাবার উপক্রম। মুখে দিয়ে কথা বের হচ্ছে না। প্রাচ্য কিছু বলছে না দেখে তৃণ নিজের দৃষ্টি চুলের পানি থেকে সরিয়ে প্রাচ্যর দিকে তাকায়। কি স্নিগ্ধতায় মুখে, মায়া ভরপুর এই মুখে। এই স্নিগ্ধতার মোহ পড়ে যাচ্ছে নিজের ওষ্ঠদয়ের মধ্যে। প্রাচ্যর অধরের ওষ্ঠদয়গুলো বন্ধ করে নেয়। মুহূর্তের মধ্যে কি হয়ে গেল প্রাচ্য কিছু বুঝে উঠতে পারেনি। নিজের সর্বস্ব শক্তি দিয়ে ধাক্কা মারে তৃণকে। ধাক্কা খেয়ে সে নিজে হুঁশে ফেরে। কি করছিল সেতক্ষণ? সঙ্গে সঙ্গে প্রাচ্যর দিকে তাকায়। প্রাচ্যর দু চোখ দিয়ে নোনা জল গাল বেয়ে পড়ছে। বিচলিত হয়ে যায় সে। উঠে দাঁড়ায় সে। প্রাচ্যর দিকে এগিয়ে যেতে নিলে প্রাচ্য বলে ওঠে, তুই খারাপ সেটা জানতাম, এতটা খারাপ সেটা জানতাম না। এত নিজ মনের মানসিকতা তোর, ছি। আমি সবাইকে বলে দিব কি করেছিস তুই আমার সাথে। এটা বলে সে আর থামেনি, দৌড়িয়ে বের হয়ে যায়। পেছন থেকে প্রাচ্য প্রাচ্য বলে অনেকবার ডাকে তৃণ। তারপর প্রাচ্যর পেছন পেছন সেও ছুটে যায়।
রিসোর্টের পেছনে বারান্দায় নীল আসে, কিন্তু আজকে এখান থেকে কোনো সুর আসছে না। সে ভেবেছে হয়তো কালকের মতন এই জায়গা তার সুরওয়ালা এখানে বসে মাওতর গানের সুর তুলছে, তাই সে এখানে আসে। আবার সে সুরওয়ালাকে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় রিসোর্ট হেলিপ্যাডের মুখ করা বারান্দায়। সে বারান্দায় এসে দাঁড়ায়। এখান থেকে হেলিপ্যাড দেখা যাচ্ছে। হেলিপ্যাডের দোলনায় কেউ একজনকে বসে থাকতে দেখে, আর সেই বসে থাকা ব্যক্তি যে মাওতর গান বাজাচ্ছে বোঝা যাচ্ছে। মুহূর্তের মধ্যে তার মন আনন্দে পুলকিত হয়ে ওঠে। অবশেষে তার সুরওয়ালাকে খুঁজে পেয়েছে, তাকে সামনে থেকে দেখতে পাবে। ইস, সে বারান্দা থেকে পা বাড়ায় সেই জায়গাতে যাওয়ার জন্য। হঠাৎ সে শুনতে পায় প্রাচ্যর গলা। স্বপ্ন স্বপ্ন বলে চিৎকার করে ডেকে যাচ্ছে। কণ্ঠে যেন কান্না মিশানো বুঝতে পারল সে। তাই যেদিকে যাচ্ছিল সেদিকে না যেয়ে প্রাচ্যর ডাক শুনে তার কাছে যাওয়ার জন্য উল্টো দিকে যাচ্ছে। কি হয়েছে এত রাতে? প্রাচ্য কেন এভাবে চিৎকার করে সবাইকে ডাকছে? সবাইকে দেখে সে স্বপ্নের রুমের ভেতরে ঢুকতে, তাই সে ঢুকে দেখে প্রাচ্য কান্না করছে। বোনকে কান্না করতে দেখে তার পাশে গিয়ে বলে, কি হয়েছে আপু, কান্না করছেন কেন? তখনই স্বপ্ন তার রুমের ভেতরে তড়ি ঘড়ি করে ঢুকে বলে, কি হয়েছে? স্বপ্নকে দেখে প্রাচ্য হামলে পড়ে তার বুকে, ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। প্রাচ্যর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কান্না থামা, বল কি হয়েছে তোর? প্রাচ্যর কান্নার গতি যেন আরও বেড়ে গেছে। প্রাচ্য কিছু বলছে না দেখে সে তার বন্ধুদের দিকে তাকায় প্রাচ্য কি হয়েছে জানার জন্য। রোদ আর ধূসর বলে তারা কিছু জানে না। তারপর স্বপ্নর চোখ যায় তৃণর দিকে। সে এক কোণে দাঁড়িয়েছে কাচুমাচু হয়ে। স্বপ্নের আর বুঝতে পেরেছে হয়তো তৃণর সাথে কিছু হয়েছে, তার জন্য প্রাচ্য এমন করছে। কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ পিঞ্চ মেরে একজন আরেকজনকে নানা কথা বলতে। কিন্তু আজকে তাদের মধ্যে কি হয়েছে যার জন্য প্রাচ্য এভাবে কাঁদছে? নিশ্চয়ই বিরাট কিছু ঘটে যার জন্য প্রাচ্য সব কথা খুলে বলে সবাইকে। এটা শুনে স্বপ্নের মেজাজ বিগড়ে যায়। প্রাচ্যকে সরিয়ে তড়িৎ গতিতে ছুটে যায় তৃণর দিকে। তৃণ শার্টের কলার চেপে ধরে বলে, কেন করছিস এমন প্রাচ্যের সাথে? সবাইকে আমি বলে দিয়েছিলাম না, যা করবি বাইরে করবি, আমাদের ফ্রেন্ড সার্কেলে কারোর সাথে এমন কোনো খারাপ আচরণ করবি না, যাতে তাদের সম্মানহানি না হয়। বিশ্বাস কর স্বপ্ন, আমি ইচ্ছে করে এসব করিনি। কেন করি তুই এসব? ছেড়ে দে স্বপ্ন ওকে। ধূসর এসে স্বপ্নের হাত থেকে তৃণ শার্টের কলার ছেড়ে দেয়। স্বপ্ন রুমের এক কোণে নিয়ে ফ্যাসফ্যাসি গলায় বলে, কি করছিস স্বপ্ন? স্বপ্ন কিছু না বলে রাগিয়ে চোখে তাকায় ধূসরের দিকে। ধূসর ঘাবড়ে যায়, সান্ত্বনার সুরে বলে, আমি বুঝতে পারছি না তোর রাগ হচ্ছে। রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু তুই তো একটা জিনিস জানিস, তৃণ প্রাচ্যকে ভালোবাসে। ভালোবাসার ক্ষেত্রে এইসব কিস টিস হয়ে থাকে, এটা স্বাভাবিক নয়। আমি মানছি তৃণ প্রাচ্যকে ভালোবাসে, কিন্তু তৃণ আজকের কাজটা কি প্রাচ্যের ইচ্ছার বিরুদ্ধে করা কাজ? ও কেন প্রাচ্যকে জোর করে এসব করতে গেল? আর তুই বলছিস ভালোবাসার ক্ষেত্রে এসব একটু একটু হয়ে থাকে? ওদের মধ্যে তেমন কোনো সম্পর্ক আছে যার জন্য তৃণ এই কাজ করবে? তৃণ প্রাচ্যকে ভালোবাসে, প্রাচ্যকে তৃণকে ভালোবাসে। বাসে প্রাচ্য ও তৃণকে ভালোবাসে। দেখিস না তুই, তৃণ মুখে টিনা মিনার কথা শুনলো প্রাচ্য খেপে যায়। তৃণ মুখে অন্য মেয়ের কথা শুনলে প্রাচ্যের হিংসা হয়, সহ্য করতে পারে না। এই জন্য পিঞ্চ মেরে কথা বলে তৃণকে। তুই ওদের মাঝে আর কথা বলিস না, ওদের দুজনের ব্যাপার দুজনকে বুঝতে দে। এটা বলে ধূসর যে প্রাচ্যর পাশে দাঁড়ায়। সে বলল, তোমাদের দুজনের ব্যাপার তোরা দুজনে বুঝে নে। আর প্রাচ্য, তুই তোর সাথে যা অন্যায় তৃণ করেছে তার শাস্তি তুই নিজেই ডিসাইড করে তৃণকে দিস। এটা বলে তৃণ শার্টের কলার টেনে এনে প্রাচ্যর পাশে দাঁড় করিয়ে বলে, এই নে তোর আসামিকে, তুই কি করবি শাস্তি দিবি দে। প্রাচ্য কিছু না বলে বের হয়েছে। যা গিয়ে মান ভাঙা। ধূসরের কথা শুনে তৃণ স্বপ্নের দিকে তাকায়। স্বপ্নের ইশারা বুঝায় যেতে। তারপর দৌড়িয়ে যায় প্রাচ্যর পেছন পেছন। প্রাচ্য যে রিসোর্টের পেছনে সিঁড়িগুলোই যেয়ে বসে, তার পাশে তৃণও বসে। তৃণকে বসতে দেখে দুই হাত দূরে সরে যায়। তৃণ আবার সেই দুই হাত দূরত্ব ব্যবধান সরিয়ে আবার প্রাচ্যর গা ঘেঁষে বসে। এবার প্রাচ্য সরে যেতে নিলে তার কোমর জড়িয়ে ধরে তৃণ। তার হাতে কিল দিতে দিতে কান্না ভেজা কণ্ঠে প্রাচ্য বলে, সর হাত, ভালো হবে না বলছি। হাত সরালে তো চলে যাবে তুই। আগে বল আমার কথা শুনবি, তাহলে হাত সরাবো। প্রশ্নই ওঠে না, কোন দুঃখে আমি তোর কথা শুনতে যাব? নোংরা মন মানসিকতার কোনো মানুষের সাথে আমার কোনো কথা নেই। বিশ্বাস কর, আমি ইচ্ছা করে এমন করিনি। হঠাৎ করে তোকে এভাবে দেখেই। কি এভাবে দেখে?
আল্লাহ জানে আমার আগে কয়জন মেয়েকে তুই এভাবে জোর করে কিস করেছিস। নিশ্চয় তুই গার্লফ্রেন্ডকে কিস করেছিস। কী সব উল্টোপাল্টা কথা বলছিস তুই? তোকে প্রথম কিস করেছি। তুই বললে আমি বিশ্বাস করব যে বন্ধুকে কিস করতে পারে, আর সেই ছেলেরা কি গার্লফ্রেন্ডকে কিস করেনি কখনো? বিশ্বাস করতে হবে এখন আমার এই কথাটা? আমার তো মনে হচ্ছে তোর এই টিনার সাথে রুম ডেট করাও হয়ে গেছে। প্রাচ্য, এটা বলে জোরে চিৎকার দিয়ে থাপ্পড় উঠায় প্রাচ্যর জন্য, কিন্তু নিজের রাগ দাঁতে দাঁত চেপে সংযত করে হাত নামিয়ে ফেলে। এত জোরে ধমক শুনে প্রাচ্য কেঁদে দেয়। প্রাচ্যর গালে আলতো করে হাত রেখে বলে, বিশ্বাস করতে পারছি না তুই আমাকে। তোকে কি দোষ দেব? দোষ তো আমারই। আমি তো নিজেকে এমনভাবে উপস্থাপন করেছি তোর সামনে, তাই তুই আমাকে বিশ্বাস করতে পারছিস না। আমি শুধু লাস্ট এই কথা বলবো, যাই যত করি না কেন, আমি তোকে ছাড়া আজ পর্যন্ত কাউকে কিস তো দূরের কথা, কাউকে টাচ পর্যন্ত করিনি। এটা বলে তৃণা চলে যায়। প্রাচ্য বসে বসে কান্না করতে থাকে। কিস করবে আমাকে আর ভালোবাসবে এই টিনাকে? টিনাকে যখন ভালোবাসিস তাহলে কেন আমায় কিস করে দিই? কেন কেন আমি ভালোবাসা রিফিউজ করে টিনাকে ভালোবাসা গ্রহণ করেছিস তুই, আর আমার থেকে দেখতে বেশি সুন্দর বলে, তাই না? হ্যালিপ্যাডের সব জায়গা তন্ন তন্ন করে খুঁজেছে নীল। খুঁজে হয়রান হয়ে গেছে সে। দোলনায় বসে ভাবছে সে, এই কিছুক্ষণ আগে এখানে তার সুরবালা মাউথ অর্গানের সুর বাজাচ্ছিল। কিটা এখন আবার কোথায় হারিয়ে গেল, কোথায় চলে গেল? তার খুব কান্না পাচ্ছে। একটুর জন্য হারিয়ে ফেলেছে। আর কি দেখা পাবে সে? কালকেই তো চলে যাবে সেখান থেকে। সুরওয়ালা আরও কতক্ষণ এখানে বসে থাকলে কি হতো? বেশি কি ক্ষতি হয়ে যেত? সুরওয়ালাকে দোষ দিয়ে কী লাভ? সে কি জানে তার সুরের প্রেমে পড়েছে কেউ একজন? তার সুরের প্রেমে পড়ে বারবার তাকে দেখার জন্য ছুটে এসেছে। যদি জানতো তাহলে নিশ্চয়ই অপেক্ষা করতো। নানা রকম চিন্তাভাবনা করে অবশেষে হতাশ হয়ে রিসোর্টে ফিরে যেতে হয়। সবাই হ্যালিপ্যাডে দাঁড়িয়ে আছে, সূর্যোদয় হওয়ার অপেক্ষা। চারদিক শো শো বাতাসের শব্দ। সামনের পাহাড়গুলো সাদা মেঘে ডুবে যাচ্ছে খুব দ্রুত। মেঘগুলোকে তুলোর পাহাড় মনে হবে। সূর্য উঠছে এবার, খুব আয়োজন করে। সাদা মেঘের ভেতর দিয়ে আলোর রেখায় সাদা মেঘগুলো চিকচিক করছে। সূর্য মেঘের উপরে উঠে গেল, আর পুরো মেঘ ছড়িয়ে গেল তাদের পাশে। এত সৌন্দর্য নীল বিশ্বাস করতে পারতো না, না দেখলে। পুরো সময়টা চুপ করে বসে দেখা ছাড়া আর কোনো কথা আপনার মুখে আসবে না। সূর্য উঠে গেছে, তাই সবাইকে ফিরে আসতে হবে রিসোর্টে। নাস্তা করে ফিরতে হবে। সকাল 10টার মধ্যে চাঁদের গাড়ি ছাড়বে খাগড়াছড়ির উদ্দেশ্যে। ব্যাগ গুছিয়ে চাঁদের গাড়িতে উঠতে সবার একটু খারাপ লেগেছে। সাজেকের দুপুর, সাজেকের বিকেল, সাজেকের পূর্ণিমার রাত, কংলাক পাহাড়ের স্মৃতি সবাইকে ফিরে যাওয়ার পুরো সময়টাকে সবাইকে বিষণ্ণ করে তুলেছে। এসবের চেয়ে নীলের একটা স্মৃতি তাড়া করবে তাকে, আর সেই স্মৃতিগুলো হলো মধ্যরাতের মাউথ অর্গানের সেই সুরওয়ালা। তার খুব কান্না পাচ্ছে। তার সুরওয়ালাকে একবার দুই নয়ন ভরে দেখতে পেল না। আর কখনো দেখা হবে কি না জানে না সে, কিন্তু তার মন বলছে অবশ্যই কোনো না কোনোভাবে তার সুরওয়ালার সাথে দেখা হবে। কিন্তু ব্রেন বলছে কিভাবে সম্ভব? সে তো সুরওয়ালাকে চেনে না, জানে না। এই জায়গাটা ছেড়ে যেতে তার খুব কষ্ট হচ্ছে। ইচ্ছা করছে এখানে থেকে যেতে। এখানে থেকে তার সুরওয়ালাকে খুঁজে বের করে বাড়ি ফিরবে। ফেরার পথে সেনাবাহিনীর চেকপোস্টের সামনে গাড়ি রেখে সবাই কিছুক্ষণ ঘুরে আসলো স্টোন গার্ডেন থেকে। ছোট একটা জায়গা নিয়ে তৈরি করা স্টোন গার্ডেন। ওখানে দেখার মতন মূলত রয়েছে ছোট একটা ব্রিজ ও বড় একটা দোলনা। তবে সবার কাছে ব্রিজ থেকে দোলনাটা বেশি ভালো লেগেছে। পাহাড়ের গা ঘেঁষে তৈরি করা হয়েছে, যার ফলে ওখানে চড়ার পর ভালো একটা অনুভূতি কাজ করে। তবে ওখানে বসার পর যখন দোলনাটি সামনে যায় তখন খুব ভয় লাগে সবার। মনে হয় এই বুঝি সামনে পাহাড়ের নিচে পড়ে যাচ্ছে। গার্ডেন থেকে বের হয়ে গাড়িতে করে আবার যাত্রা শুরু করে খাগড়াছড়ির উদ্দেশ্যে। আবার সে পুরনো পথ, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, প্রচণ্ড রোদের সাথে গা ভাসিয়ে চলা এক পাহাড় থেকে অন্য পাহাড়। দুটো চেকপোস্ট সহকারী দীঘিনালা পৌঁছায় দুপুর 2টায়। গাড়ি থেকে নেমে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে নেয় তারা দীঘিনালা বাজারে। খাবার শেষ করে যাত্রা শুরু করে রিসাং ঝর্ণা দেখার জন্য। খাগড়াছড়ি জেলায় রাঙামাটি উপজেলার সাপমারা গ্রামে অবস্থিত একটা পাহাড়ি ঝর্ণা। খাগড়াছড়ি শহর থেকে এর দূরত্ব প্রায় 10 কিলোমিটার। এই ঝর্ণার প্রায় উচ্চতা 100 ফুট। রিসাং শব্দটি এসেছে খাগড়াছড়ি মারমা সম্প্রদায়ের ভাষা থেকে। মারমা ভাষায় রিং শব্দের অর্থ পানি, আর ছাং এর অর্থ উঁচু স্থান হতে কোনো কিছু গড়িয়ে পড়াকে বোঝায়। অর্থাৎ রিসাং শব্দ দ্বারা উঁচু স্থান হতে জলরাশি গড়িয়ে পড়াকে বোঝায়। এর অপর নাম তেরাং তৈকালাই।
খাগড়াছড়ি জেলায় সদর 11 কিলোমিটার আর রাঙামাটি উপজেলায় 10 কিলোমিটার দূরত্বে খাগড়াছড়ি ঢাকা মূল সড়ক হতে আর 1 কিলোমিটার দক্ষিণে রিসাং ঝর্ণা অবস্থিত। মূল সড়ক থেকে পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝর্ণার পথে 235 ধাপের সিঁড়ি দিয়ে নামতে হয়। বর্ষাকালে সিঁড়ি দিয়ে নামার সময় ঝর্ণার শব্দ শোনা যায়। উঁচু পাহাড়ের গা ঘেঁষে যেতে যেতে যে কারো দৃষ্টি আটকে যাবে পাহাড়ি সবুজ সমারোহে। এই ঝর্ণাটি কত সালে আবিষ্কৃত হয় জানা যায়? নীল এরকম প্রশ্ন শুনে সবাই দাঁড়িয়ে যায়। ধূসর ভ্রু কুচকে জিজ্ঞেস করে, আমি কি এই ঝর্ণার ইতিহাস জানতে এসেছি এখানে? ইতিহাস নিয়ে পড়েছো নাকি? তা না। ধূসর কিছু বলতে নীলে প্রাচ্য তাকে থামিয়ে বলে। নীলের সব বিষয়ে একটু আগ্রহ বেশি, তাই জানতে চেয়েছে। তারপর প্রাচ্যকে উদ্দেশ্য করে বলে, আনুমানিক 1993 থেকে 94 সালে এই প্রাকৃতিক ঝর্ণাটি আবিষ্কৃত হয় বলে জানা যায়। জুম চাষের সুবাদে ঝর্ণাটি সবার নজরে আসে। নীল ছোট করে বলে, ও দ্রুত পা চালিয়ে আসো। স্বপ্ন তাড়া দিয়ে বলে সবাইকে। রিসাং ঝর্ণা যাওয়ার পথে ট্র্যাকিংয়ের সময় চোখে পড়ে রাস্তার দুই পাশে সবুজের সমারোহ। দুই পাশে নাম না জানা অচেনা অনেক গাছ রয়েছে। তার মাঝখান দিয়ে চিকন একটা রাস্তা দিয়ে সবাই হেঁটে যাচ্ছে। তারপর সামনে পড়ে সিঁড়ি। 235 সিঁড়ি অতিক্রম করে তারা পৌঁছে যায় রিসাং ঝর্ণা। এতগুলো সিঁড়ি অতিক্রম করে সবাই হাঁপিয়ে যায়। ঝর্ণা দেখে সেই কষ্ট দূর হয়ে যায়। নীল ছুটে চলে যায় ঝর্ণার কাছে। সবাই তাকে পিছু ডেকে বলে সাবধানে যেতে, কারণ এখানে বর্ষাকালে জায়গাটা পিচ্ছিল থাকে। 100 ফুট উঁচু পাহাড় থেকে নিচে গড়িয়ে পড়ছে ঝর্ণার জলধারা। ঝর্ণার সেই জলধারার নিচে দাঁড়িয়ে আছে নীল। শীতল পানিতে এতক্ষণ ট্রেকিং করার সব ক্লান্তি দূর করছে। পাহাড়ের মাঝে ঝর্ণা দেখে দেখে সব ক্লান্তি যেন দূর হয়ে গেছে। তার কষ্ট যেন সফল হয়েছে। পানির গতিপথ ঢালু হওয়ায় প্রাকৃতিক ওয়াটার স্লাইডিংয়ের সৃষ্টি হয়েছে, যা এই ঝর্ণার প্রথম আকর্ষণ। শুধু এই ঝর্ণাটি না, ঝর্ণার অভিমুখ সমগ্র যাত্রার পথটা দারুণ রোমাঞ্চকর। ঝর্ণার পথে পাহাড়ের ঢালু রাস্তা আর সিঁড়ি এবং চারদিকে সবুজের সমারোহ বেশ আকর্ষণীয়। বৃষ্টি ছিল না, তারপরেও যে পরিমাণ পানি ছিল তাতে নীল ভালোভাবে অনুভব করা যাচ্ছে বৃষ্টির সময় কী পরিমাণ পানি হতে পারে এখানে। ঝর্ণার পানিতে সবাই গা ভাসিয়ে দিয়ে শরীরকে শীতল করছে। নীল সবাইকে পানি ছিটাচ্ছে, পানিতে খেলা করছে। কেউ তার এই ছেলে মানুষগুলো অপরূপভাবে তাকিয়ে আনন্দ উপভোগ করছে। নীলকে দেখে স্বপ্নের মনে ছন্দের শব্দ জট বেঁধেছে। তোমার শরীর ভেজিয়ে দিবে ঝর্ণার জল স্রোতধারা, উছলে ওঠা আবেগ এসে করবে তোমায় আত্মহারা। তোমার কাছে ছুটবো আমি এক নিমিষে ডুবসাঁতারে, চতুর্দিকে আলোক শিখা ছুটবে এই পাথরে। নীল পানির ছিটা মারে স্বপ্নের মুখে। তাতে তার ধ্যান ভেঙে যেয়ে ভ্যাবাচাকা খেয়ে লজ্জাপে নিচের দিকে তাকিয়ে মাথার চুল আঁচড়াতে থাকে। কিছুক্ষণ পর চোখ তুলে তাকিয়ে দেখে নীল হাসছে। সে পাগল করা হাসি যেন তার বুকে এসে লাগছে। তাতে যেন বুকের বাঁ পাশটা ছিনছিন করে ওঠে। ঝর্ণা দেখা শেষ করে সবাই আবার গাড়িতে চড়ে বসে, কারণ এখন তাদের দুটো জায়গা ঘুরে দেখা বাকি আছে। এদিকে পশ্চিম আকাশে সূর্য মামা হারিয়ে যাচ্ছে পাহাড়ের মাঝে। চারপাশে অন্ধকার হতে শুরু করেছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে দিনের আলো নিভে যাবে। ইতোমধ্যে চলে আসলো খাগড়াছড়ি শহরের আরেক পরিচিত জায়গা তারিং। তারিং হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে পুরো খাগড়াছড়ি শহরকে দেখা যায়। তারিং দেখে খাগড়াছড়ির নিউজিল্যান্ড পাড়া ভালোভাবে দেখা যায়। উপর থেকে নিচের মানুষগুলো দেখা যায় ক্ষুদ্র পিপিলিকার মতো। সন্ধ্যের আলো নিভে যাচ্ছে আর ঝিঝি পোকার আলোর মতো দেখা যাচ্ছে দূরের এই শহরের লাইটগুলো। তারিং দেখে বেরিয়ে সবাই চলে যায় আলু টিলা দেখতে। অপরূপ বাংলার নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য খাগড়াছড়ি জেলা। এই নৈসর্গিক ভরপুর পর্যটন সম্ভাবনাময় ও পাহাড়ের রানী খ্যাত পার্বত্য খাগড়াছড়ি জেলায় পর্যটন স্পট আলুটিলা গুহা। পাহাড়বাসীদের কাছে যেমনই পরিচিত, তেমনই দেশ ও বিদেশিদের পর্যটকদের কাছে শত বছরের বটমূল ও আলুটিলা পর্যটন কেন্দ্র। রহস্যময় গুহার কারণে আলুটিলা খুব পরিচিত। খাগড়াছড়ি শহর থেকে প্রায় 8 কিলোমিটার পশ্চিমে মাটিরাঙ্গা উপজেলায় আলুটিলা পর্যটন কেন্দ্র রয়েছে একটা রহস্যময় গুহা। স্থানীয় একে বলে মাতাই হাকর দেবতার গুহা। তবে আলুটিলা পর্যটন কেন্দ্রে অবস্থিত বলে পর্যটকরা একে আলুটিলা গুহা নামে ছিলেন। এটা খাগড়াছড়ির একটা নামকরা পর্যটন কেন্দ্র। এটা একটা চমৎকার পিকনিক স্পট, তাই এখানে সারা বছর ভিড় লেগে থাকে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়, যা হৃদয় ছুঁয়ে যায়। আলুটিলা খাগড়াছড়ি জেলার সবচেয়ে উঁচু পর্বত।
নামে এটা টিলা হলেও মূলত এটা একটা পর্বত শ্রেণী। আলু টিলার পূর্ব নাম ছিল আড়াবাড়ি পর্বত। এর সর্বোচ্চ উচ্চতা সমুদ্র সমতল হতে প্রায় 3000 ফুট। আকাশ, পাহাড় আর মেঘের মিতালি এখানে মায়াবী আবহ তৈরি করে। আলু টিলা রহস্যময় সুড়ঙ্গে যেতে হলে প্রথমেই সবাইকে পর্যটন কেন্দ্রের টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। ফটকের দুই পাশে দুটা শতবর্ষী বটবৃক্ষ আছে, যা সবাইকে স্বাগত জানায়। গুহার ভেতরে সূর্যের আলো ভেতরে যেতে পারে না, তাই যাওয়ার পূর্বে মশালের ব্যবস্থা করে নেয় স্বপ্ন, যাতে ভেতরে কোনো অসুবিধা না হয়। এই সুউচ্চ পর্বতের সর্পিল আকারে আঁকাবাঁকা রাস্তার দুধারে সবুজ বনাঞ্চল, সারি সারি উঁচু নিচু পাহাড় আর লুকিয়ে থাকা মেঘ, যা সবার মনকে চুরি করে নিয়েছে। রাস্তা দিয়ে মিনিটখানেক হাঁটলেই চোখ পড়বে একটা সরু পাহাড়ি পথ। পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে গেছে এই পথটা বেয়ে নিচে নামলে চোখ পড়বে একটা ছোট্ট ঝর্ণায়। ঝর্ণার পানি নেমে যাচ্ছে ঝিরি বরাবর, তবে এখানে পাহাড় লোকজন ঝর্ণার পানি আটকে রাখার জন্য বাঁধ দিয়েছে। তারা এই পানি খাবার ও অন্যান্য কাজে ব্যবহার করে থাকে। পাকা রাস্তা শেষ হয়েছে, এবার সবাইকে সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। প্রায় 350টা সিঁড়ি বেয়ে নিচে নামলে পড়ে পাওয়া যাবে কাঙ্ক্ষিত আলুটিলা গুহা। আলুটিলা গুহা যাওয়ার জন্য আগে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামতে হতো গুহা মুখে, কিন্তু এখন বাংলাদেশ পর্যটন কেন্দ্র কর্পোরেশন একটা পাকা রাস্তা করে দিয়েছে, যার ফলে খুব সহজেই হেঁটে যাওয়া যায় গুহা মুখে। এটা একেবারে পাথুরে গুহা, তাই খুব সাবধানে পা ফেলে সামনে এগোতে হয়, কারণ সুড়ঙ্গ ভেতরে কোনো আলো নেই। সুড়ঙ্গের তলদেশ পিচ্ছিল পাথুরে, এর তলদেশে ছোট একটা ঝর্ণা প্রবাহমান। গুহাটা দেখতে অনেকটা ভূগর্ভস্থ টানেলের মতন, যার দৈর্ঘ্য প্রায় 350 ফুট। গুহাটার উচ্চতা মাঝে মাঝে কম হওয়ায় নতজানু হয়ে হেঁটে যেতে হয়। নীল মশাল হাতে নিয়ে হেঁটে যাচ্ছে সে উচ্চতার দিকে খেয়াল না রেখে এতে যাচ্ছিল বেখেয়ালে। মাথায় বাড়ি খেতে নীলের স্বপ্ন তার মাথার উপর দিয়ে হাত রেখে দেয়। তার মাথা গিয়ে স্বপ্নের হাতে ঠেকে, সে পাশ ফিরে তাকিয়ে দেখে স্বপ্ন। খেয়াল করে হাঁটবে তো, যেখানে উচ্চতা কম সেখানে নতজানু হয়ে হাঁটবে। প্রাচ্য বলতে থাকে, এক্ষুনি তো একটা বিপদ ঘটিয়ে ফেলতি। এটা বলে সামনে ঘুরে হাঁটতে নিলে পা ফসকে পড়ে যায়। ব্যথা আহ করে ওঠে। সবাই হেঁটে তার পাশে যায়। তৃণ বারবার তাকে উঠানোর চেষ্টা করে, কিন্তু ব্যথা কুকড়ে ওঠে। দেখে হাঁটবি না? তৃণ ধমক দিয়ে ওঠে। স্বপ্ন তার ঘাড়ে হাত রেখে শান্ত হতে বলে। প্রাচ্যকে উদ্দেশ্য করে বলে, ব্যথা কোথায় পেয়েছিস? প্রাচ্য কাদো কাদো গলায় বলে, পা ব্যথা করছে, অনেক জায়গা ছিঁড়ে গেছে। এটা বলে হাতের কনুই দেখায়, যা পাথরের সাথে লেগে ছিঁড়ে গেছে। তৃণ প্রাচ্যর পায়ে হাত দিলে প্রাচ্য হাত সরিয়ে ফেলে। তৃণ বুঝতে পারে কালকে রাতের ঘটনার জন্য এখনো বোধহয় প্রাচ্য রেগে আছে, তাই শান্ত কণ্ঠে বলে, দেখে শুনে হাঁটলে এমন হতো না। হাঁটতে পারবি তো? স্বপ্ন বলল। প্রাচ্য উঠে দাঁড়াতে চেষ্টা করতে নিলে ব্যথায় কুকড়ে যায়, তাই আবার বসে পড়ে। ব্যথা তোর কাতর কণ্ঠে বলে, বোধহয় আমার পাটা মোচড়ে গেছে রে, এখন আমি হাঁটবো কি করে? ধূসর সান্ত্বনা দিয়ে বলে, আমরা তিনজন থাকতে তোর এত চিন্তা কিসের? আমাদের মধ্যে কেউ একজন তোকে কোলে করে নিয়ে যাবে। তৃণ বলে ওঠে, আমি নিয়ে যাব। প্রাচ্য আপত্তি জানিয়ে বলে, আমি কিছুতেই তৃণ কোলে করে যাবো না। দুশো, তুই আমার কোলে নিয়ে নে। এটা বলে ধূসর দিলে হাত বাড়িয়ে দেয় সে। ধূসর কোলে নিতে গেলে তাকে সরিয়ে প্রাচ্য কোলে তুলে হাঁটা ধরে গুহার ভেতরে তৃণ। আকস্মিক এমন করবে তৃণ প্রাচ্য বুঝতে পারেনি। প্রথমে তৃণ ঘাড় খামচিয়ে ধরে প্রাচ্য তাকে কোলে তোলার জন্য, তারপর হয়রান হয়ে থেমে যায়। পা ফসকে গেলে আহত হতে হবে, তবে অন্য কোনো ভয় নেই। গুহাটা একেবারেই নিরাপদ। আলুটিলার এই মাতায় হাকর দেবতা গুহা সত্যি প্রকৃতির একটা আশ্চর্য খেয়াল। গুহাটার ভেতরে জায়গায় জায়গায় পানি জমে আছে, রয়েছে বড় বড় পাথর। গুহাটার এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হতে সময় লাগে 10-15 মিনিট মতো। ভ্যা না করে কান্না থামা, একটু দেখতে দে পাটা আমায়। তৃণ বিরক্ত হয়ে বলে, আমি ভ্যাবা করি? তুই কি করে বুঝবি আমি কেন ভ্যাবা করছি? ব্যথা তো আমি পেয়েছি। এটা বলে আবার ন্যাকা কান্না করতে থাকে। প্রাচ্যর উপর খুব রাগ লাগছে তৃণর, কিন্তু তা প্রকাশ না করে তার পাটা টেনে এনে ডান হাত দিয়ে আস্তে আস্তে ধরে। এবার প্রাচ্যর দিকে তাকিয়ে জোরে মোচড় দেয়। প্রাচ্য ব্যথায় আহ করে ওঠে। মা গো, আমার পাটের শয়তানটা ভেঙে দিল, আমি আর হাঁটতে পারবো না। সবাই আমাকে পঙ্গু প্রাচ্য বলবে। প্রাচ্য এরকম করতে দেখে তৃণ ইচ্ছে করছে মাথায় একটা ঠাঁটি মারতে। প্রাচ্য পা টেনে নিয়ে আসতেই ব্যথা অনুভব না করায় অবাক হয়। নিজের পায়ে ব্যথার জায়গা হাত দিয়ে দেখে ব্যথা নেই। একবার তৃণর দিকে তাকায়, একবার পায়ের দিকে। একটু আগে ব্যথার জন্য পা নাড়াচাড়া করতে পারেনি, আর এখন সম্পূর্ণ সুস্থ। বিস্মিত হয়ে তাকায় সে তৃণর দিকে। স্মিত হেসে তৃণ বলল,
আমার কাছে জাদু আছে ম্যাডাম, ম্যাজিক করে সরিয়ে দিয়েছি ব্যথা। প্রাচ্য ভেঙচি কাটে। তৃণ বলল, আর কোথায় কোথায় ছিলে গেছে দেখা তো, অয়েনমেন্ট লাগিয়ে দিলে ভালো হয়ে যাবে। অয়েনমেন্ট কেড়ে নিয়ে বলল, অনেক সেবা করেছেন, দয়া করে আর লাগবে না। এখন যে আপনার টিনা মিনার সেবা করুন। সব কথা মাঝে ওদেরকে টানছিস কেন? ওদের টানবো, 100 বার টানবো। তোর কি? আমার কিছু না, তোর যত ইচ্ছা হবে তত টানবি। এবার শান্ত হয়ে বস, আর ছিলে গেছে কোথায় সেটা বল। কোমর থেকে টপস একটু উঠিয়ে বলল, এখানে। ছিলে যাওয়া জায়গাটা লাল হয়ে গেছে। হাতের মধ্যে অয়েনমেন্ট নিয়ে ছিলে যাওয়া জায়গা লাগাতেই জ্বলে ওঠে। প্রাচ্যর সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। তৃণর অন্য এক হাত সে খামচে ধরে, আলতো হাতে ছিলে যাওয়া জায়গায় ওষুধ লাগিয়ে দেয়। আর কোথায় আছে? প্রাচ্য মাথা ঝাঁকায়। তৃণ বলল, কোথায়? পিঠে, কাঁধে আছে। তৃণর চোখ যায় টপসের চেইনের দিকে। সেখানে হাত দিলে প্রাচ্য বলে ওঠে, কি করছিস? কি করছিস দেখতে পাবি, চুপ থাক, কোনো কথা বলবি না, কাজ করতে দে। চেইন খুলে ফেলে সাদা ধবধবে পিঠটা ভেসে ওঠে। পিঠের মাঝখানের মেরুদণ্ডর পাশে একটা লাল তিলের উপরে চোখ আটকে যায় তার। হাত দিয়ে ছুঁয়ে দেখে, তারপর যেন মনে হচ্ছে হাত দিলে ছুঁয়ে তার মন ভরবে না, ঠোঁট দিয়ে ছুলে মন ভরবে। কিন্তু প্রাচ্যের পিঠে ঠোঁট ছোঁয়ালে তাকে ফাঁসি দেবে। আগেরবার সব বন্ধুদের বলে দিয়েছে, তার প্রেস্টিজ পাংচার করে দিয়েছে। নিজেকে সংযত করে ওষুধ লাগাতে থাকে। ওষুধ লাগানো শেষ হলেই প্রাচ্যর দিকে তাকায়। সে দেখে চোখ বন্ধ করে রেখেছে। এই সুযোগ কাজে লাগিয়ে লাল তিলটাই ঠোঁট ছোঁয়ায়। পিঠে শীতল অনুভব করে প্রাচ্য, তাই চোখ খুলে বলে, কি করছিস এখন? কি আর করবো, ওষুধ লাগিয়েছি। খাটের উপর থেকে ওঠে টপসের চেইন লাগাতে লাগাতে বলল, আমার মনে হয়েছে তুই আমার পিঠে ঠোঁট ছোঁয়ালি। এই রে, বুঝে গেল। এখন কি করব? যাই বলি না কেন সত্যি স্বীকার করা যাবে না। ইদানিং তোর যা তা মনে হচ্ছে। আমি ঠোঁট ছোঁয়াতে যাব কেন? ওই দিন আমার শিক্ষা হয়েছে। হলেই তো ভালো, এখন যা। সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ছেলেরা 3 জন একসাথে, মেয়েরা 3 জন একসাথে ঘুমিয়েছে। নীলের কিছুতে ঘুম আসছে না। বিছানার এপাশ ওপাশ করতে থাকে। ঘুম আসছে না দেখে উঠে বসে। নীলকে উঠতে দেখে রোদ উঠে বলে, ঘুম আসছে না। অনেক চুপ থেকে তারপর উত্তর দেয়, না। বাড়ির জন্য কি মন খারাপ? মন খারাপ সে তো ওই সুরওয়ালার জন্য। 2 রাত সাজেকে ছিলাম, 2টো রাত ঘুমোতে গেলে সে সুর বেজে উঠত, সেই সুরের টানে ছুটে যেত। কিন্তু আজকে সে সুর শুনছি না, হারিয়ে গেল সেই সুরওয়ালা। খুঁজে কি পাবো তাকে? নিজের মনকে সে আবার বুঝি দিয়ে বলে পাবে সে, তার মন বলছে খুঁজে পাবে। কিছু কি ভাবছো নীল? রোদের কথা নীল তার দিকে তাকায়, মুচকি হেসে বলল, না, মন খারাপ নয়, ঘুম আসছে না আজকে। মেবি 3 জন এক বেড শেয়ার করেছিস, তাই বোধ হয়। নীলের খুব মন খারাপ, কথা বলতে ইচ্ছে করছে না। রোদের কথায় সুর মিলিয়ে বলল, মনে হয়। আজকে রাতে কষ্ট করে শেয়ার কর, কালকে রাতে আমরা ঢাকা পৌঁছে যাব। ঘুমিয়ে পড়। গুড নাইট। গুড নাইট। বলে সে ব্ল্যাঙ্কেট টেনে শুয়ে পড়ে। সবাই বের হয় তৈদু ছড়া ঝর্ণা দেখার উদ্দেশ্যে। প্রাচ্য আর তৃণ বাদে সবাই যায়। কালকে রাতে হালকা একটু জ্বর এসেছিল তার গায়ে, সেটা শুনে তৃণ তাকে যেতে দেয়নি। তাই মুখ ভার করে খাটের উপর 2 হাঁটু জড়ো করে বসে আছে। তৃণ তার জন্য নাস্তা নিয়ে এসেছে খাওয়ার জন্য, সে কিছুতেই খাবে না বলে দিয়েছে। তৃণ তার দিকে 2 মিনিট তাকিয়ে তার পাশে এসে বোঝানোর জন্য বসে। প্লিজ প্রাচ্য, নাস্তা করে নে। নাস্তা না খেলে সকালে ওষুধ খেতে পারবি না, ওষুধ না খেলে তো জ্বর কমবে না। রাতে অনেক জার্নি করতে হবে, এই শরীরে জার্নি করতে কষ্ট হবে তোর। এখনও কিছু না বলে আগের অবস্থায় আছে। তৃণ এবার প্রাচ্যর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমি তোর ভালোর জন্য বলছি। নিজের হাত ছাড়িয়ে নিয়ে প্রাচ্য বলল, আমার তেমন কোনো জ্বর হয়নি, যার জন্য আমাকে ওষুধ গিলতে হবে। তোর জন্য ঝর্ণা দেখাটা আমার মিস হয়ে গেছে। পরের বার আমি তোকে তদুর ছাড়া ঝর্ণা দেখার জন্য নিজ দায়িত্বে নিয়ে আসবো। যার ঢাকা গেলে ফ্রেন্ডসদের খোঁজ নেওয়ার সময় থাকে না, সে আবার নিজ দায়িত্বে আমায় নিয়ে আসবে? ভাবা যায় এগুলো? এটা বলে ঠাস করে বাথরুমের দরজা আটকায়। তৃণ বুঝতে পারে এত জোরে দরজা লাগানোর কারণ কি। তার রাগ সব বেচারা দরজার উপর দিয়ে পড়ছে।
খাগড়াছড়ি জেলার দীঘিনাল উপজেলায় সবুজ পাহাড় আর বুনো জঙ্গলের মাঝে অবস্থিত নয়নাভিরাম ঝর্ণার দুটির নাম তৈদু ছড়া ঝর্ণা। ত্রিপুরা ভাষায় তৈদু মানে পানি দরজা আর ছড়া মানে ঝর্ণা। অসাধারণ সৌন্দর্য আর প্রাকৃতিক বৈচিত্র্যতা এই ঝর্ণা দিয়েছে ভিন্ন মাত্রা। খাগড়াছড়িতে যে কয়টা দার্শনিক স্থান রয়েছে, তৈদু ছড়া তাদের মধ্যে অন্যতম। জঙ্গলের মধ্যে আঁকাবাঁকা পাহাড়ের ভাঁজ দিয়ে বয়ে চলে তৈদু ছড়া ঝর্ণার জল। শীতল স্বচ্ছ টলমলে জলের কলকল করে ছুটে চলার শব্দে মুখরিত হয় চারপাশ। 300 ফুট উঁচু পাহাড় হতে গড়িয়ে পড়া পানি এসে পড়ে পাথুরে ভূমিতে। অন্য সকল ঝর্ণার মতন এর পানি সরাসরি উপর হতে নিচে পড়ে না। পাহাড়ের গায়ের সিঁড়ির মতন তৈরি হওয়া পাথুরে ধাপগুলো অতিক্রম করে নিচে পড়ে তৈদু ছড়া ঝর্ণার পানি। তৈদু ছড়া ঝর্ণার ডান পাশ দিয়ে পাহাড়ের উপর রয়েছে আরেকটা ঝর্ণা, যার নাম থাংছাং ঝর্ণা। এখানে প্রায় 80-85 ডিগ্রি অ্যাঙ্গেলের ঢাল বেয়ে 100 ফুট উপরে উঠতে হবে। উপরে উঠলে প্রথমে চোখে পড়বে ঝর্ণার মুখ, যেখান থেকে তৈদু ছড়া ঝর্ণার পানি পড়ছে। থাংছাং ঝর্ণা হতে ঝিরিপথে পানি আসছে এখানে। ঝিরিপথে ধরে আধা ঘন্টা হাঁটলে পরে পৌঁছানো যায় থাংছাং ঝর্ণাটিতে। এই চলার পথটা যেমন কষ্টকর তেমনই রোমাঞ্চকর ও সুন্দর হয় প্রিয় মানুষ সাথে থাকলে। উপর থেকে প্রচণ্ড বেগে পানি নামছে এখানে। এই পানির বেগ ঠেলে বরাবরই হাঁটতে হয় সবাইকে। ডানি বাই যেখানে পানির স্রোত কম হয় সেখানে শ্যাওলা জমেছে। একটুতেই পা পিছলে যায় স্বপ্ন ধূসরকে উদ্দেশ্য করে বলল, ধূসর, রোদের হাত আঁকড়ে ধরে হাঁট, নাহলে পড়ে যাবে সে। আমি নীলকে সামলাচ্ছি। আমি নিজেই যেন পড়ে যাব বোধ হয়। রোদকে কি আর সামলাবো? চেষ্টা কর হাঁটার জন্য। স্বপ্ন নীলের হাত নিজের হাতের মুঠো বন্দি করে পা টিপে টিপে হাঁটছে অনেক সাবধানে। মাঝে মাঝে এখানে পানির স্রোত খুব বেশি, যে ধাক্কা দিয়ে নিচে নিয়ে যেতে চায়। একবার পিছলে গেলে কয়েকশো হাত দূরে বিক্ষিপ্ত হতে হবে। নীল পড়ে যেতে নিলে স্বপ্ন তাকে সামলাতে যেয়ে দুজন মিলে পড়ে যায় অনেক দূরে পানির স্রোতে। তাদেরকে পড়ে যেতে দেখে ধূসর রোদকে ছেড়ে স্বপ্ন বলে চিৎকার করে, আর রোদ পানির স্রোতের ধাক্কা সামলাতে না পেরে পা পিছলে পড়ে যায়। ধূসর দেখে রোদ পড়ে যাচ্ছে, তাকে আঁকড়ে ধরতে যেয়ে সে পড়ে যায়। স্বপ্ন এক হাত দিয়ে নিজের বুকে আগলে ধরেছে নীলকে, যাতে পাথরের সাথে আঘাত না খায়। অন্য হাত দিয়ে পাথর আঁকড়ে ধরার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। তাই দুজন মিলে স্রোতে ভেসে যাচ্ছে। দুজন ঘোরাতে ঘোরাতে পাথরের সাথে ধাক্কা লেগে আটকে যায়। দুহাত জাঁপটে ধরে আছে নীলকে। নীল ভয়ে স্বপ্নের শার্ট আঁকড়ে ধরে আছে। তারপর ঘোরাতে ঘোরাতে রোদ আর ধূসর পৌঁছায়। রোদের হাত পা ছিলে যায় পাথরের ঘষায়। ধূসর উঠে বসে, বিরক্তি সুরে বলল, মন চাচ্ছে মাথায় কয়েকটা ঘা মারতে। রোদ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি কি করেছি? কি করিসনি তুই? তুই পড়লি কিভাবে? তুই না পড়লে আমিও পড়তাম না। আমি কি ইচ্ছে করে পড়েছি? এত স্রোতে যে কেউ পড়ে যাবে। স্বপ্ন বলল, থাম তোরা, এখন চল। রোদ উপর দিকে তাকায়। আগের জায়গা থেকে তার অনেক দূরে আছে, এখন আবার এত পথ হাঁটতে হবে। কেন যে পড়ে যেতে গেল? এত পথ এখন আবার হাঁটতে হবে? ধূসর উঠে দাঁড়ায়। সে বলল, পড়ার সময় মনে ছিল না? স্বপ্ন পেছনে নীলের দিকে তাকায়। তার শরীরে কোনো ক্লান্তি নেই। সে চারপাশে মুগ্ধ হয়ে দেখছে। স্বপ্নর চোখ যায় নীলের কনুইয়ের দিকে। পাথরের ঘষা খেয়ে চামড়া ছিলে গেছে। সে নীলের পাশে এসে দাঁড়ায়, বলল, তোমার হাত তো ছিলে গেছে দেখছে। একটু। রিসোর্টকে ওষুধ লাগিয়ে নেও। এখান থেকে আরও উপরে উঠতে হবে। চলার পথে পাড়ি দিতে হবে বড় বড় পাথর আর কোমর সমান পানি। অতঃপর পেয়ে যায় তারা দ্বিতীয় তৈদু ছড়া ঝর্ণা। অপূর্ব, অসাধারণ আর নয়নাভিরাম সে ঝর্ণা। এটা এতটাই দৃষ্টিনন্দন আর ব্যতিক্রম, কারো আর তর সইবে না। ঝর্ণার নিচে সবাই ঝাঁপিয়ে পড়ে। ঝর্ণাটি প্রায় 80 ফুট উঁচু। ঝর্ণার পানি এসে সরাসরি যেখানে পড়ছে সেখানে সিঁড়ির মতো অনেকগুলো পাথরের ধাপ রয়েছে। ধাপগুলো বেয়ে পানি নিচে গড়িয়ে পড়ছে। ধাপগুলোতে দাঁড়িয়ে অনায়াসে গোসলের কাজটা সেরে নেয় তারা। দীর্ঘ ক্লান্তকর হাঁটার কষ্ট মুহূর্তে ধুয়ে যাবে ঝর্ণার জলে। ঝর্ণার জলের শীতল পরশ সবাইকে ক্ষণিকের জন্য হলেও ভুলিয়ে দেবে। রাঙামাটি শহরের প্রধান আকর্ষণ হলো ঝুলন্ত ব্রিজ। সাধারণত রাঙামাটি গিয়ে এই ঝুলন্ত ব্রিজ না দেখে কেউ ফিরে আসে না। রাঙামাটি শহরের শেষ প্রান্তে কাপ্তাই লেকের একাংশ। 335 ফুট লম্বা এই ব্রিজটি পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্পট। এই সেতুকে বলা হয় সিম্বল অফ রাঙামাটি। নয়নাভিরাম বহু রঙায় ঝুলন্ত সেতুটি বিচ্ছিন্ন পাহাড়ের মধ্যে গড়ে দিয়েছে হৃদ্যিক সম্পর্ক। সেতু পারাপারের সময় সৃষ্ট কাঁপুনি নীলকে এনে দিয়েছে ভিন্ন দোতনা।
এখানে দাঁড়িয়ে কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্য অবলোকন করতে পারবে পাছে সবাই। কাপ্তাই হ্রদে মুগ্ধ হতে বাধ্য সবাই। ওপারে রয়েছে আদিবাসীদের গ্রাম। এবার সকলের মিশন হলো হাতিমাথা ও দেবতা পুকুর। হাতিমাথা যাওয়ার জন্য স্বপ্ন সিএনজি ঠিক করেছে জামতলা পর্যন্ত। চিঙ্গি নদীর ঘাট পর্যন্ত 15 টাকা করে নেবে। নৌকায় 5 টাকা দিয়ে পার হয়ে হাঁটা শুরু করে তারা। অল্প কিছু যাওয়ার পর একটা দোকান পায়, সেখানে সবাই পানি খেয়ে নেয়। যখন তারা হাতিমাথা পৌঁছে যায় তখন খুব জোরে বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির ভেতরেই 1 ঘন্টা 25 মিনিট ট্রেকিং শেষে পৌঁছে যায় হাতিমাথা। বৃষ্টি না হলে আরও কম সময় লাগতো। 273টি সিঁড়ি বেয়ে যখন উপরে উঠল তারা, তখন শুরু হয়েছে ঝোড়ো বাতাস। এই বাতাসের ভেতরে সিঁড়ির শেষে আরও উপরে যাবে তারা ভাবল। 1.5 ফিট পিচ্ছিল রাস্তা, দুই পাশে খাদ, সাথে বৃষ্টি এবং ঝড়ো বাতাস। থ্রিলারের জন্য আর কি লাগে। উঁচু জায়গা পর্যন্ত উঠেছিল তারা, তারপর নেমে আসে। ফিরে আসার পথে সবার দেবতা পুকুর দেখার জন্য যায়। দেবতা পুকুর ঘোরা শেষে খাগড়াছড়ি ফিরে আসে সবাই। তারপর সন্ধ্যায় খাগড়াছড়ি শহরটা একটা চক্কর দিয়ে রাতের খাবার খেয়ে 9টার বাসে সবাই উঠে পড়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে। সারা রাত জার্নি করে সবাই প্রাচ্যদের বাসায় ওঠে। দিনের 3টা বাজে এখন। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, কারো সারা শব্দ নেই। কয়েকবার সমুদ্র এসে ডেকে যায় স্বপ্নদের কে। এই কয়েক রাতের ঘুমই দিচ্ছে সবাই আজকে। দিনের এতটা বেজেছে তাই বাধ্য হয়ে এবার সমুদ্র তাদের উঠাতে আসে। হাতে 1 মগ পানি আছে। সে জানে তাদেরকে এখন এমনি এমনি ডাকলে উঠবে না। তার বন্ধুদের চোখে মুখে পানির ছিটে পড়লে সবাই হুড়মুড় করে উঠবে। পানি ঢালতে স্বপ্ন বাদে আর দুজন উঠে বসে। ধূসর ঘুমের ঘোরে স্বপ্ন আর ত্রিনাকে ধাক্কাতে ধাক্কাতে বলল, আরে ওর তোরা, বৃষ্টি হচ্ছে, ভিজে যাচ্ছি আমরা। ধূসরের কথা শুনে তৃণ হাসে। সে আবার পানি ঢালা শুরু করে। ধূসর ধাক্কা খেয়ে তৃণ খাট থেকে পড়ে যায়। ব্যথা কোমর ধরে নিচে থেকে উঠে বলে, কোথায় বৃষ্টি হচ্ছে শালা? আমি দেখি সমুদ্র পানি ঢালছে। ধূসর ভালো করে দুহাত দিয়ে চোখ কচলিয়ে বলল। ও, আমি ভেবেছি। তার কথা কেড়ে নিয়ে তৃণ বলল, রাখ তোর ভাবা ভাবি, আমায় ধাক্কা দিয়ে ফেলে কোমরের 12টা বাজিয়ে দিয়েছিস। সমুদ্র স্বপ্ন মুখে পানি ঢেলে দিতেই ধড়াম করে উঠে বসে স্বপ্ন। কি হয়েছে মাথায় ঢুকছে না। এভাবে উঠাতে মাথা হ্যাং হয়ে গেছে তার। পাক্কা 5 মিনিট লেগেছে বুঝতে। রাগী দৃষ্টিতে সমুদ্রের দিকে তাকায়। সমুদ্র অভিনয় করে বলে, এভাবে তাকাস না ভাই, ভয় পাইতেছি। মনে হচ্ছে গিলে খেয়ে ফেলবি। এভাবে কেউ করে? নিজের হাতের মগটা সেন্টার টেবিলে রেখে বলে, কি করবো শালা, তোদের অনেকক্ষণ যাবৎ ডাকছি, খবর নাই তোদের, তাই বাঁকা পথ ধরতে হয়েছে। ফ্রেশ হয়ে নিচে আস সবাই। চলে যেতে নিলে আবার 2 কদম পিছিয়ে এসে বলল সে, নাস্তা খাবি নাকি ভাত? স্বপ্ন উঠে ওয়াশরুমে যেতে বলল, নাস্তা খাবো না এখন, আন্টিকে বল ভাত দিতে। ছেলেরা সবাই খাবার টেবিলে এসে পৌঁছায়। নীল বাদে ওরা সবাই উঠে যায়। প্রাচ্য আর রোদকে আসতে দেখে নীলকে দেখার জন্য স্বপ্ন তাদের দিকে তাকায়। এদিক ওদিক তাকিয়েও নীলকে দেখতে পায় না সে। তাদের দেখে সমুদ্র বলল, নীল কোথায়? তাকে যে দেখছি না। প্রাচ্য চেয়ার টেনে বসতে বসতে বলল, এখন ঘুমাচ্ছে। উঠাবি না ওকে? ভাতের 1 লোকমা মুখে তুলে বলল, ও ভাইয়া, তুমি কি নীলকে চেনো না? প্রাচ্য পাশে রোদকে দাঁড়িয়ে থাকতে দেখে সে বলল, তুই দাঁড়িয়ে আছিস কেন? তোকে কি আমন্ত্রণ করে খাওয়ার টেবিলে বসাতে হবে? রোদ গদগদ করে হেঁটে যেই ধূসরের পাশে বসে। সে কিছুতেই বুঝতে পারে না সমুদ্র কেন তার সাথে এমন করে, কারোর সাথে আর এমন ব্যবহার করে না, তার সাথেই কেন। সে বুঝে উঠতে পারে না কিছুতে। সবাই তো হাজির, আই এম লেট। ডাইনিং রুমে আসতে আসতে বলল নীল। তাকে দেখে সমুদ্র মুচকি মুচকি হেসে বলল, কেমন আছিস বোন আমার? এখন তো ভাইয়া ভালো আছি, বাট বাড়ি গেলে কি হবে বুঝতে পারছি না। চেয়ার টেনে সমুদ্র পাশে বসে। সমুদ্র বলল, টেনশন করার কোনো দরকার নেই। তুই বাড়ি নেই, সেই টেনশনে সবাই হার্টফেল করার অবস্থা। তোকে দেখলে সবাই খুশিতে আহ্লাদে ফেটে পড়বে। তাই যেন হয় ভাইয়া। সমুদ্র সবাইকে উদ্দেশ্য করে বলল। সাজেকে কেমন কাটলো তোদের সবার? কীরকম অনুভূতি ফিল করলি? নীল খুব এক্সাইটেড হয়ে বলল, আমি তো সাজেক নিয়ে বলার মতো ভাষাই খুঁজে পাচ্ছি না। অনেক মজা করেছি, তুমি সাথে গেলে আরো ভালো হতো। কাজের প্রেশার থাকায় আমি যেতে পারিনি, পরের বার যাবার চেষ্টা করব। রোদ নিচের দিকে তাকিয়ে খাচ্ছে আর সমুদ্রর কথা শুনছে। তার দিকে তাকানোর সাহস নেই। যে কোনো কিছু বলে অপমান করতে তার বাঁধবে না। মিনমিন করে বলল রোদ, খাটাস বেটা, তুই চাসনি বলেই আমি সুন্দর মতো আনন্দ করতে পারছি, না হলে আমার আনন্দ মাটি হয়ে যেত। রোদ কি কিছু বললি আমায়?
রোদ চোখ খুলে তাকায় সমুদ্রের দিকে। তার কথা শুনতে পেলে তাকে আজকে আস্ত গিলে ফেলবে। তারপর মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে বলল, সমুদ্র, আমি তোকে কি বলবো? সমুদ্র রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই আমাকে তুই বলে সম্বোধন করছিস কোন সাহসে? আর আমার নাম ধরে ডাকছিস কেন? আমি কি তোর সমবয়সী যার জন্য আমার নাম ধরে ডাকবি? সমুদ্র এত জোরে কথা শুনে রোদের সারা শরীর কাঁপুনি দেয়। ভয় হাত পা থরথর করে কাঁপছে। মুখ দিয়ে কথা বের হচ্ছে না, অপমানে তার চোখ দিয়ে পানি বের হচ্ছে। কেমন বলেছে সে, যার জন্য সবার সামনে এভাবে অপমান করছে? তৃণ মজার ছলে বলল, আরে ভাই থাম, তোর এত জোরে ধমক শুনে হয়তো রোদ ভয়ে প্রস্রাব করে দিয়েছে। তার এই কথা শুনে ধূসর হাসিতে ফেটে পড়ে। স্বপ্ন তাকিয়ে দেখে রোদ কাঁদছে, তাই ওদের ধমক দিয়ে বলল, খাওয়ার টেবিলে কি শুরু করলে? আর সমুদ্র তোকে কেন রোদ নাম ধরে রাখতে পারবে না? সমুদ্র ভাত এক লোকমা মুখে তুলে বলল, রোদ হলো পাঁচর বেস্ট ফ্রেন্ড, আমার নয়। সেই হিসাবে আমি রোদের বন্ধুর ভাই হই। আর বন্ধুর ভাইয়ের নাম ধরে কেউ ডাকে? তোরা বল। সবাই চুপ। সমুদ্র আবার বলল, আমি শুধু রোদকে তাই মনে করিয়ে দিয়েছি, আমি তার বন্ধু না যে সে আমার নাম ধরে বা আমায় তুই বলে সম্বোধন করবে। প্রাচ্য তার ভাইদের উপরে খুব রাগ লাগছে। তার ভাই কেন রোদের সাথে এত বাজে বিহেভিয়ার করে? শান্ত হয়ে বলল, তাহলে তোমায় কি বলে সম্বোধন করা উচিত ভাইয়া? খাওয়া শেষ করে পানি খেয়ে হাত মুছে চেয়ারে হেলান দিয়ে বসে বুকের সামনে শার্টের বোতাম দুটো খোলে, কলার ঝাঁকিয়ে বলল, কেন জানে না রোদ? আচ্ছা, ও না জানলে তার জন্য আবার বলছি, আমায় আপনি বলে সম্বোধন করবে আর ভাইয়া বলবে গট ইট রোদ। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, বন্ধুদের উদ্দেশ্য করে বলে, তোরা আয় আমার রুমে, কথা আছে। পরপর সবাই খাওয়া শেষ করে উঠে চলে যায়। প্রাচ্য উঠে এসে রোদের পাশে দাঁড়ায়, সান্ত্বনার সুরে বলল, ভাইয়ার হয়ে আমি তোকে সরি বলছি। তুই জানিস আমার ভাইয়াটা এমন। চোখ ঝলমলো করে প্রাচ্যর দিকে তাকিয়ে সে বলল, তোর ভাইয়া এমন কেন? সে কেন এমন করে আমার সাথে? সে কেন বোঝে না আমি তাকে ভালোবাসি? সে কি কোনোদিন বুঝবে না আমার ভালোবাসায়? নীল বলল, বুঝবে বুঝবে ভাইয়া, তোমার ভালোবাসা তার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। নীলের কথায় রোদ মনে মনে সাহস পায়, চোখে পানি মুছে ফেলে। তার ভালোবাসা একদিন না একদিন বুঝতেই হবে সমুদ্রকে। সেই দিনটার জন্য সে অপেক্ষা করবে, অপেক্ষা তাকে করতেই হবে। সে যে এরকম ঘাড় তারা সমুদ্রকে ভালোবেসেছে, একটু তো কষ্ট করতেই হবে। ছাদে দাঁড়িয়ে আছে নীল, কোলাহলময় শহরটাকে দেখছে সে। রাস্তা যেন গাড়িতে গিজগিজ করছে। গাড়ি ছাড়া কিছু তার চোখে পড়ে না এই শহরে। এই ঢাকা শহরের সব কিছু ভালো লাগলেই একটা জিনিস তার ভালো লাগে না, সেটা হলো এই গাড়ির কোলাহল। জাস্ট অসহ্যকর লাগে। কোথাও বের হলে জ্যামে বসে থাকতে হয়, তাই সে ঢাকা আসলে কোথাও বের হয় না বেশিরভাগ। তার ভালো লাগে গ্রামের সেই হিমশীতল বাতাস, যা শরীর ও মন জুড়িয়ে দেয়। গাছপালাময় সবুজের সমারোহ, নির্মল বাতাস আর এই শহরের দূষিত বাতাসে তার দম আটকে আসছে। তার ছুটে চলে যেতে মন চাচ্ছে মির্জাপুর। গাছ পাখিদের সাথে কথা বলতে ইচ্ছে করছে। এ শহরে পাখিদের আনাগোনা নেই, নেই কোনো বড় বড় গাছ, যা আছে ছাদের সামান্য গার্ডেনে। এই সময় তার খুব মনে পড়ছে মায়ের কথা, দাদুর কথা, সোহার কথা, কাকামণি, কাকি, সবাইকে খুব মিস করছে সে। নীল তার কাঁধে কারো স্পর্শ পেয়ে পেছনে ফিরে মেজুমা বলে তাকে জড়িয়ে ধরে। শায়লা নীলের মাথায় হাত বুলিয়ে বলল, পাগলি মেয়ের কি মন খারাপ? একটু খারাপ। বাড়ির কথা মনে পড়ছে? হুম। ফোন দিয়ে কথা বলে নে। তামিম ভাইয়া ছাড়া আর কেউ ফোন ধরছে না আমার। এবার সবাই আমার উপর রাগ করে আছে। রাগ করা কি স্বাভাবিক না মা? তুমি তো এখন ছোট নও মা। এবার তুমি কোনো ছোটোখাটো ব্যাপারে পালিয়ে আসোনি, বিয়ের থেকে পালিয়ে এসেছো। এই বিয়ের সাথে তোমার দাদুর সম্মান জড়িয়েছিল, মির্জাবাড়ির সম্মান জড়িয়েছিল, তাই হয়তো সবাই রেগে আছে। কিন্তু তুমি ফিরে গেলে তারা রাগ করে থাকতে পারবে না, বিশেষ করে তোমার দাদুর। মেজ মায়ের কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়। সত্যিই তো, সে তো অনেক বড় ভুল করেছে। সে একটাবার ভাবেনি বিয়ে না করলে তার পরিবারের সম্মান কোথায় যেয়ে নামবে, আর তার দাদুর কিভাবে এসব পরিস্থিতি সামলেছে। এবারের জন্য কি সবাই তাকে ক্ষমা করবে? নীল মুখ তুলে তাকায় মেজু মায়ের দিকে। মেজুমা, সত্যি আমি এবার বড় অন্যায় করে ফেলেছি। ভবিষ্যতে যেন এরকম আর না হয়। তুমি এখন যথেষ্ট বড় হয়েছো, বুঝতে শিখেছো। আমি আর এরকম কিচ্ছু করব না যাতে দাদু কষ্ট পায়। গুড গার্ল।
কিছু হলেই এরকম ফ্যানফ্যানানি শুরু করস কেন তুই? রোদ বিরক্ত হয়ে বলল, এখন আমি আবার কি করেছি? তুই কি না করে বেড়াস? কিছু হলেই চোখে জলের পানি দিয়ে নদী বানিয়ে ফেলিস। রোদের খুব ইচ্ছে করছে বলতে, আপনি কেন এভাবে আমায় অপমান করে কাঁদান? তাই জন্যই আমার চোখে জল আসে। ভালোবাসার মানুষ যদি এভাবে অবহেলা অপমান করে তাহলে কি চোখে জল আসবে না? আপনার কারণেই তো আমার চোখে জল থাকে। গলা অবধি আসলে মুখ দিয়ে বের করার সাহস রোদের নেই। সমুদ্র বলল, একদিক দিয়ে ভালোই হয়। রোদের মনে প্রশ্ন জাগে। তার আগে সমুদ্র বলে ওঠে, খরার অভাবে যদি নদীর পানি শুকিয়ে যায় তাহলে তোর চোখের জল কাজে লাগবে। চোখের পানি দিয়ে খরার অভাব পূরণ করা যাবে, তাহলে খরা কবলিত হয়ে দুর্ভিক্ষ দেখা যাবে না। একদিক দিয়ে তোর চোখের পানি সবার উপকারে আসবে। কি বলিস তুই? রোদ কিছু বলতে যেয়ে থেমে যায়। সে জানে এই বদরাক্ষসটার সাথে কথাই পেরে উঠবে না সে, তাই কিছু না বলে চলে যেতে নিলেই সমুদ্র পেছনে ডাকে। তাই বাধ্য হয়ে থেমে যেতে হয়। সমুদ্র তার সামনে এসে বলে, জানিস সুদ, তোকে এখন কেমন দেখতে লাগছে? রোদ ভেবেছে এতদিন পর হলে তাকে তো সমুদ্র চোখে লেগেছে, তাই জানার উৎসুক হয়ে জিজ্ঞেস করে, কেমন? রাস্তায় ভিক্ষুক দেখিস? রোদ বুঝতে পারছে না ভিক্ষুক দেখার সাথে তাকে কেমন লাগছে, তার সাথে কিসের সম্পর্ক, তাই বাধ্য হয়ে বলতে হয়েছে, দেখেছি। তাহলে এটাই দেখেছিস, ভিক্ষুকের পাঞ্জাবিতে অনেক থালি থাকে আর পাজামায় হাঁটু দিয়ে ছেঁড়া থাকে, নানা রং বেরং কাপড় দিয়ে থালি দিয়ে থাকে। রোদ বিরক্ত হয়ে বলল, আমায় কেন এসব বলছেন আপনি? তোকে বলার কারণ আছে। কি কারণ? কারণ তোকে সে ভিক্ষুকদের মতোই লাগছে। রোদ খুব জোরে চিৎকার করে বলল। কি? সমুদ্র কানে 2 হাত দিয়ে চেপে ধরে বলল, আস্তে আস্তে, আমার কান 12টা বাজে ছাড়বি তুই। কোন দিক দিয়ে আমার ভিক্ষুকদের মতো লাগছে আপনার কাছে? এই ভিক্ষুকদের মতো হাঁটু ছেঁড়া প্যান্ট পরে আছিস, তালি তোলা দিয়ে যেন তুই সে ভিক্ষুকদের খাতারের একজন। খুব রাগ হচ্ছে রোদের। তারপরও নিজেকে শান্ত করে সে বলল, এই যে মিস্টার ভাইয়া, আপনি কি ভুলে গেছেন এটা হলো ফ্যাশন? তার কথা পাত্তা না দিয়ে সমুদ্র বলল, টাকার অভাবে যখন তোর বাপে ভালো জামা কাপড় কিনে দিতে পারে না, তাহলে আমায় বলতে পারতি, আমি তোকে বসুন্ধরায় নিয়ে গিয়ে মার্কেট করিয়ে নিয়ে আসতাম। রোদের গা পিত্তি জ্বলে যাচ্ছে। সে কি করে এরকম একটা ছেলেকে ভালোবাসতে পারলো, যার মন এত নিচু? তার ভাবনার ছেদ ঘটিয়ে সমুদ্র 1000 টাকার 2টা কচকচের নোট রোদের হাতে গুজিয়ে দিয়ে বলল, শুধু হোক তুই আমার বোনের বান্ধবী, তোকে কি আর নিজের চোখের সামনে ভিক্ষুকদের মতো ছেঁড়া জামা পরে দেখতে পারি? এনে 2000 টাকা দিলাম, বাইরে যাওয়ার সময় অন্তত 2 সেট সেলোয়ার কামিজ কিনে নিস। এটা বলে সমুদ্র সেখান থেকে প্রস্থান করে। রোদ হা করে তাকিয়ে থাকা ছাড়া কিছু করা ছিল না। রাগ করে টাকাগুলো মুচড়া মুচড়ি করে গোল করে ফেলে দিতে নিলে মনে পড়েছে তার ভালোবাসার মানুষই প্রথম নিজের হাতে তাকে কিছু দিয়েছে। ভালোবেসে না দিলে এটা তার কাছে সমান। দলা মোচড়া খুলে টাকাগুলো খুব যত্ন করে তার পার্সে রেখে দেয়। চলে যাওয়ার আগে বাড়ির কথা কি মনে ছিল না? কোন সাহসে তুই এই বাড়ির চৌকাঠে পা রাখলি? রোকেয়া নিজের মেয়ের উদ্দেশ্যে বলল। নীল বাড়িতে পা রাখতেই মির্জা পরিবারের সবাই নিচে বসার ঘরে উপস্থিত হয়। সবাই শীতল চাহনি মেলে তাকে দেখল। সবার মুখে কোনো কথা নেই, যেন সবাই নীরবতা নিয়ে প্রতিযোগিতা করছে, তাই কথা বলছে না। তাই রোকেয়া বেগম প্রথমেই মুখ খুলল। তার চুপ করা মানায় না, তাকে যে এবার কড়া শাসন করতেই হবে। মায়ের এমন কথা শুনে নীল কিছুটা ঘাবড়ে যায়। নিজের মধ্যে সাহস সঞ্চয় করে মায়ের দিকে এগিয়ে যেয়ে জাঁপটে ধরে। আমি জানি তুমি আমার উপর রেগে আছো, রেগে থাকাই স্বাভাবিক। মাকে চুপ থাকতে দেখে বাবার কাছে যায় নীল। বাবা, আমি চলে এসেছি, আর কখনো তোমাকে এভাবে ছেড়ে যাব না, তোমাদের আর কষ্ট দেব না। তার বাবাও কোনো কথা বলল না। দাদুর পায়ের কাছে বসে সে বলল, ও দাদু, দেখো না, বাবা মা কেউ কথা বলছেন আমার সাথে, তুমিও কি কথা বলবে না আমার সাথে? সোলোমান মির্জা হাতের লাঠিতে 2 হাত রেখে খুব গম্ভীর হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। নীল আবার বলল, ও দাদু, কথা বলছো না কেন? সবাই কেন এত চুপচাপ আছে? রোকেয়া বেগম মেয়ের কাছে এসে বলল, এক্ষুনি বের হয়ে যা তুই এই বাসা থেকে, তোর সাথে এই পরিবারের কোনো সম্পর্ক নেই। মায়ের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দাদুর কাছে এসে বসে আগের জায়গায়। সে খুব ভালো করে জানে এই পরিস্থিতি থেকে নিজেকে বাঁচানোর জন্য তার দাদুকে প্রয়োজন, তাই দাদুকে পটাতেই হবে। আদুরে নাতনির কান্না দেখলে দাদু সহ্য করতে পারবে না, তাই সে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, দাদু, এবার থেকে তুমি আমায় কদম ফুল বলে ডাকবে, এটা নিয়ে কোনো দিন আর ঝগড়া করব না,
তারপরে তুমি কথা বলো। নীল বুঝতে পারছে এবার পালিয়ে যাওয়াতে দাদু খুব হার্ট হয়েছে, তাই পটাতে দেরি হচ্ছে। এবার কান্না করতে করতে বলল, তোমরা কেউ আমায় ভালোবাসো না। এতদিন ধরে সবাই আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে, মুখে যত বলে ভালোবাসি, কিন্তু মোটেও তোমরা আমায় ভালোবাসো না। সোহান সাহেব কাঁদো কাঁদো মুখে নীলের মাথায় হাত বুলিয়ে বলল, কান্না করিস না মা, তোকে কেউ ভালো না বাসলে তোর এ অধম কাকাই তোকে খুব ভালোবাসে। নীল কাকাই বলে জড়িয়ে ধরে, কান্না করতে করতে বলল, সত্যি কেউ আমায় ভালোবাসে না। যদি ভালোবাসতে তাহলে আমার এই ছোট ভুলের জন্য ক্ষমা করে দিতে। টোকিয়া বলল, বিয়ে থেকে পালিয়ে যাওয়া তোর কাছে ছোট কোনো বিষয় মনে হচ্ছে। তোর কথা শুনে আশ্চর্য না হয়ে থাকতে পারলাম না। নিজের কথা আবার দ্বিমত পোষণ করে বলল, ওহ, আমি ভুলেই গেলাম, তোর কাছে তো এটাই ছোট মনে হবেই। ছোট খুকি তুই, তাই তো? মায়ের উপর রাগ উঠছে তার। সবার মন একটু গলিয়ে আসতে নিলে তার মা মাঝখান দিয়ে এসে ব্যাঘাত ঘটায়। রোকেয়া বলল, এই বাড়ি থেকে বেরিয়ে যাবি এখন তুই। নীল উঠে দাঁড়ায়, চোখে পানি মুছে ফেলে বলল, হ্যাঁ, আমি চলে যাব। যেখানে কেউ আমায় ভালোবাসে না সেখানে থাকার কোনো ইচ্ছে নেই আমার। এটা বলে দরজার দিকে পা বাড়ায় সে। সোহাগে এতক্ষণ চুপ থাকলে এবার সে মুখ খুলল। নীল বিয়ে থেকে পালিয়ে যাওয়াতে যে একটু কষ্ট পেলেও ও এখন নীলের চোখে পানি দেখে তার খুব কষ্ট হচ্ছে। নীলকে তার মেয়ের আসনে জায়গা দিয়েছে সে। বড় ভাবি, নীল চলে যাচ্ছে, ওকে আটকাও। নীল আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে যাচ্ছে। তার খুব রাগ হচ্ছে, এখন কেন দাদু ডাকলো না তাকে? আর যদি না ডাকে তাহলে কোথায় যাবে সে? আবার কি ঢাকা ফিরে যেতে হবে? সোহাগী তার শ্বশুরের কাছে এসে বলল, বাবা, নীল চলে যাচ্ছে। নীলকে ছাড়া এই বাড়ি হাহাকার করে। এই বাড়ির একমাত্র আদরের মেয়ে নীল, তাকে ছাড়া আমরা কিভাবে থাকবো? এবারের মতো তাকে ক্ষমা করে দেন। তামিম চুপ করে দাঁড়িয়ে মায়ের কথা শুনছে। সেদিন নীলকে পালাতে সাহায্য করাই তাকে থাপ্পড় মেরেছে। এখন পর্যন্ত ভালোভাবে কথা বলছে না। আর এখন নীলের জন্য তার মায়ের দাদুর কাছে দিয়ে বলল নীল যেন ক্ষমা করে দেয়। সত্যি সবাই কত না ভালোবাসে নীলকে। দরজা চোখহাট দাঁড়িয়ে আছে নীল। তখনই সোলোমান মির্জা বলল, দাঁড়াও। এটারই অপেক্ষায় ছিল নীল। দৌড়ে গিয়ে দাদুকে জড়িয়ে ধরে। ধন্যবাদ দাদু ভাই। আমি জানি আমার দাদু ভাই আমায় কত ভালোবাসে। আমার দাদু ভাই কিছুতেই রাগ করে থাকতেই পারে না তার কদম ফুলের উপর। আমার ভালোবাসার মর্যাদা রেখেছিস দাদু ভাই। দাদুর কথায় নীলের মুখ পানসে হয়ে যায়। সরি দাদু। সরি বলতে হবে না, আমায় কথা দিতে হবে। আমি তোমায় সব কথা দিতে রাজি। বাড়ি সবার সামনে আমার মাথায় হাত রেখে বলতে হবে, তুমি কখনো কোনো পরিস্থিতিতে পালিয়ে যাবি না বাড়ি থেকে, এবং আমরা যাই বলবো তাই শুনতে হবে। উপস্থিত সবার মুখে থমথমে অবস্থা। নীল সবার দিকে চোখ বুলায়। সবাই ভাবছে নীল কিছুতে কথা দেবে না, তাতে আবার সোলোমান মির্জা কষ্ট পাবে। সবাইকে অবাক করে দিয়ে নীল তার দাদুর মাথায় হাত দিয়ে বলল, এই তোমার মাথা ছুঁয়ে বললাম, তোমাদের সব কথা শুনবো। আর সবার দিকে আবার চোখ বুলায় সে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে সে কি বলবে। আর কোনোদিন বাড়ি থেকে পালাবো না। সবাই খুশি হয়। সোলোমান মির্জা নাতনির হাত ধরে বলল, দাদুকে কিন্তু কথা দিয়েছো তুমি, কথার খেলাপ যেন না হয় তোমার। জড়িয়ে ধরে বলল, কখনো কথার খেলাপ করব না। অনেক জার্নি করে এসেছো, রুমিকে রেস্ট নাও, তোমার কাকিমা তোমার খাবার ঘরে দিয়ে আসবে। সোহা খাটের উপরে শুকনো কাপড়গুলো ভাঁজ করছিল। তখনই নীল চুপি চুপি হেঁটে যেয়ে পেছন থেকে সোহাকে জড়িয়ে ধরে, চিৎকার করে বলল, সোহা। সোহা পিছন ফিরে অবাক হয়। তুই কখন এসেছিস? নীল তার হাত থেকে কাপড়গুলো খাটের উপরে রেখে তাকে টেনে নিয়ে নিজের পাশে বসিয়ে বলল, মাত্র এসেছি। বাড়ির সবাই কিছু বলেনি পালিয়ে যাওয়ার জন্য? সেটা কি আর বাদ আছে? সব ঝামেলা মীমাংসা করেই এখানে এসেছি। তো কেমন কেটেছে ওখানে? খুব 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 ভালো কেটেছে। এত ভালো কাটার কারণ কি? ওখানে গিয়ে হিরোকে খুঁজে পেয়েছিস নাকি? তখনই মনে পড়ে যায় তার সুরওয়ালার কথা। সোহা বলল, কি রে, পেয়েছিস নাকি? নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ। তাহলে কি আমি ধরে নিব? হ্যাঁ। নীলকে জড়িয়ে ধরে বলল, সত্যি? ফাইনালি কাউকে তোর মনে ধরেছে।
জিজুর নাম কি? থাকে কোথায়? প্রথম দেখা হয়েছে কোথায়? ছবি দেখা। খুশিতে গদগদ হয়ে হাজার খানিক প্রশ্ন করে সে। সোহার এত প্রশ্ন শুনে হুমড়ি খাওয়ার অবস্থা নীলের। বাবা রে বাবা, একসাথে কত প্রশ্ন, কোনটা চেয়ে কোনটার আনসার দিব? এক এক করে বলা শুরু করে দেও। আগে বল নাম কি? জানি না। সোহা ভ্রু কুচকে তাকায়। নীল বলল, সত্যি জানি না আমি। গোয়েন্দা মতো নজরদারি করে বলল, সত্যি জানিস না নাকি আমায় বলবি না? আমার এমন কোনো কথা আছে যে তোকে বলি নাই? আচ্ছা ঠিক আছে, নাম জানিস না কিন্তু ছবি বোধহয় তুলেছিস। আবার সে হতাশার নিঃশ্বাস ফেলল নীল। জানি না। কি জানিস তুই? মনের মানুষ পেয়েছিস কিন্তু নাম ধাম কিছুই জানিস না, কিন্তু বাড়ি কোথায় সেটা জানিস। নীল মাথা নাড়িয়ে না বোঝায়। বান্ধবীর এহেম কাণ্ড খুব রাগ হচ্ছে সোহার। নিজেকে খুব শান্ত করে বলল, কিভাবে দেখা হয়েছে তোর? দেখা হয়নি। কি বলিস? দেখা যদি না হয় তাহলে কিভাবে প্রেমে পড়েছিস? মাথায় কিছু ঢুকছে না, সব গুলে যাচ্ছে আমার। ঠান্ডা কথায় আমার কথা শোন, তাহলে বুঝতে পারবি। নীলের কথা শোনার জন্য খাটের উপরে পা দুটো জড়ো করে বসে। বল। যার প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি তাকে আমি চিনিই না। এটা বলে থামে সে। সোহা মুখের দিকে তাকিয়ে বলল, আমি জানি তুই কি ভাবছিস। আমি যাকে চিনি না তাকে কিভাবে ভালোবাসলাম। সত্যি আমিও জানি না কি করে ভালোবাসলাম। হেয়ালি না করে সব ক্লিয়ার করাকে। সাজিকে রাতের বেলা সবাই মিলে আড্ডা দিয়ে ঘুমাতে গেলাম। তখন আমি শুনতে পেলাম একটা মধুর সুর। সুরটা ছিল নেশা ধরনের মতো। সেই সুরের মাদকতা বিরাজমান করছিল। সেই সুর শুনে আমি কিছুতেই ঘুমাতে পারছিলাম না, ছটফট করছিলাম বিছানায়। শেষমেশ না পেরে সেই সুরের টানে ছুটে যাই, সুরটা কোথা থেকে আসছে তা দেখার জন্য। সুরের উৎস খুঁজতে খুঁজতে বারান্দা পৌঁছায়। ওখানে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে সুর শুনছিলাম। এতটাই ওই সুরে মগ্ন ছিলাম, আমি কখন যে সুরটা থেমে গেল বুঝতেই পারিনি। ধ্যান ভাঙার পর সুরওয়ালাকে সেখানে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু পেলাম না। তারপর হতাশ হয়ে ফিরে আসতে হলো রুমে। এটুকু বলে থামল নীল। সোহা বলল, সুরটা কিসের ছিল? বাঁশির? মাউতার গান। সেটা আবার কি? ওটার মাধ্যমে মানুষ তার প্রিয় গান তুলে রাখে আগে, তারপর বাঁচায়। ও, তারপর কি হলো? সেই দিন রাত নির্ঘুম কেটেছিল আমার। পরের দিন রাত সে একই কাহিনী। আমি সেই সুরওয়ালাকে খুঁজতে বের হই। আমি বারান্দা থেকে সেই সুরওয়ালাকে সেখানে একটা স্থানে দোলনায় বসে মাউতার গান বাজাতে দেখেছি। অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না বলে আমি নিচে যাওয়ার জন্য পা বাড়াই। ঠিক তখনই প্রাচ্য আপু কান্না করতে করতে তার এক বন্ধু রুমে ঢুকছে, আর পেছনে আরও বাকি বন্ধুগুলো ছিল। প্রাচ্য আপু এভাবে কান্না করছে কেন তা জানার জন্য সবার পিছনে আমি যাই। সেখানে ঝামেলা মিটিয়ে যখন সে স্থানে আসি তখন দেখি সেই সুরওয়ালা নেই। তাকে সেখানে আমি হন্য হয়ে খুঁজি, তারপর না পেয়ে ফেরত আসতে হলো। সেই দিন সারা রাত আমি কেঁদেছি, তাকে পাইনি বলে, আর কখনো পাবো না সেই জন্য। সেই দিন সকালে আমরা সেখান থেকে আসার সাথে সাথে হারিয়ে ফেলেছি তাকে। একবার বলতে পারিনি, দুটো রাত তার সুরের টানে ছুটে এসেছি শুধু একবার তাকে দেখার জন্য। বলতে পারিনি আমি তার সুরের প্রেমে পড়ে গেছি। সেই মধুর সুরওয়ালা প্রেমে পড়েছি আমি। তার চোখের কোণে এখনো পানি চিকচিক করছে। সোহা বুঝতে পারে সত্যি তার বান্ধবী কষ্ট পাচ্ছে। তাকে জাপটে ধরে বলল, দেখিস তার সাথে দেখা হবে তোর খুব শীঘ্রই। তাই যেন হয় সোহা, তাকে যে এই কয়েকদিনে বড্ড ভালোবেসে ফেলেছি। তোর এই বান্ধবী তোকে দোয়া করে দিয়েছে ঠিক একদিন না একদিন তোর সুরওয়ালার সাথে দেখা হবে। সারা রাত ঘুমোতে পারিনি সে। চোখের সামনে নীলের ছবি ভেসে উঠেছে। তাই সকাল না হতে হতেই নীলকে দেখার জন্য ছুটে আসে প্রাচ্যদের বাসায় এসে। প্রাচ্যদের এখানে এসেও কিছু কি মারছে সে, বুঝতে পারছে না কেন। দেখা মিলছে না নীলের। সে কি এখনো ওঠেনি? সমুদ্রকে জিজ্ঞেস করলে জানতে পারবে। কিছু একটা ভেবে সে বলল, না থাক, সমুদ্রকে জিজ্ঞেস করলে আবার কি মিন করে বসে থাকে। সমুদ্রের বোন যদি নীল না হতো তাহলে তার কথা বলতে পারতো সমুদ্রকে, কিন্তু এখন নীলের ব্যাপারে সমুদ্রের কাছে বলবে না কি বলবে না, এটা নিয়ে স্বপ্ন দ্বিমত পোষণ করছে। যাকে খুঁজছি সে নেই। স্বপ্নের পেছনে দাঁড়িয়ে প্রাচ্য বলল, স্বপ্ন ভয়ে আছে, প্রাচ্য কিছু বুঝে ফেলেনি তো। এখন সে কি জবাব দেবে? আমি কাকে খুঁজব?
আমি তোকে খুঁজছিলাম। জানিস স্বপ্ন, তুই মিথ্যে বলা এখন পুরোপুরি শিখতে পারিসনি। আগে শিখে নে, তারপর না হয় মিথ্যে বলিস। সত্যি বলছি, আমি তোকে। প্রাচ্য হাত দিয়ে ইশারা দিয়ে স্বপ্নর কথার মাঝপথে থামিয়ে দিয়ে সে বলল, আমি জানি তুই এভাবে উকিঝুঁকি দিয়ে নীলকে খুঁজছিস। স্বপ্ন আর কিছু বলল না। প্রাচ্যর কথার বিনিময়ে সে শুধু হেসেছে। তার চুল হাতড়াতে হাতড়াতে বলল, তাকে যে দেখছি না, সে কোথায়? নীল চলে গেছে। স্বপ্ন আতকে উঠে বলল, কোথায়? মির্জাপুর। যাকে দেখার জন্য মনটা তার ব্যাকুল ছিল, নীল একবার দেখে তার মনের ব্যাকুলতা দূর করবে ভেবেছে তার হাসি মাখা মুখটা দেখে পরাণ জুড়াবে। কিন্তু সে চলে গেছে কেন? নিজের মনের কথাই জানায়নি নীলকে। সে ভেবেছিল আরও কয়টা দিন যাক, তারপর জানাবে। কিন্তু হুট করে চলে গেল কেন? স্বপ্ন? স্বপ্নের কাছে হাত দিয়ে বলল প্রাচ্য। স্বপ্ন তার দিকে তাকিয়ে বলল, কখন গেল? কালকে বিকেলে চলে গেছে। ছোট করে স্বপ্ন বলল, ও